বাবা একটু সিরিয়াস থাকতে হবে। শোনেন, অনেকে 9-10 মতো করে আসেন বরাবরই গুলি করে দেয় বাবা। ওইরকম ম্যালমেলি করে যদি কাটানোর চান তাহলে মুশকিল, কলেজে একবারে অধবতন শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি আলোচনায় যাব। সর্বশেষ কি আলোচনা করেছিলাম বলতো? আমরা শুরু করছিলাম মনে হয়। আমি শুরু পত্রিকারি থেকে আবারও শুরু করবো। আচ্ছা, আমরা কিন্তু পুষ্টি প্রক্রিয়ার সংজ্ঞা দিয়েছিলাম। পুষ্টি কি? পুষ্টি এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে বলো বলো বসে বলো। হ্যালো, আমি কতটা ক্লিয়ারলি পারলাম? যে প্রক্রিয়ার খাদ্য গ্রহণ শ্বসন সম্পূর্ণ ভালো বলো। যে প্রক্রিয়ার খাদ্য গ্রহণ শ্বসন না স্যার, এগুলা বড় একটা লাঠি নিতে আমরা ইচ্ছা করতেছি। বলো দেখুন। খাদ্য গ্রহণ শ্বসন পরিপাক শ্বসন হয় শ্বসন হয় এই প্রক্রিয়াকে। হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে কি বলা হয়? পুষ্টি বলে। পারবো না বাবা, ন্যাড়া হায়াল আপনি কিন্তু প্লিজ। স্যার, পৌষ্টিক তন্ত্র কি? যে তন্ত্রের সাথে পুষ্টি মানে পরিপাক সংগঠিত থাকে। হ্যাঁ, পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় বা পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে পৌষ্টিক তন্ত্র বলে। কয়টা অংশ বিভক্ত? পুষ্টিতন্ত্র স্যার, কয়টা অংশ বিভক্ত? বলো। পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, আমি তোমাকে চাচ্ছিলাম, তুমি শুনে আসো। পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি, তাই না? আমরা আবার প্রথম থেকে পৌষ্টিক নালী দিয়ে শুরু করছি। একবারই বইবান আমার সাথে এখনই মুখস্থ নিবো চারবার পুষ্টি প্রক্রিয়ায় প্রাপ্ত দেহ শোষণ উপযোগী সরল উপাদান সামগ্রিক পুষ্টি উপাদান বলা যাবে। দেখো, আমরা বলছি পৌষ্টিক নালী, একটু চিত্রটা দেখি দেখি। বগের মাথা জানি যেটা মনে করে বল। তার কারণ যে কানারা হাতি দেখে নাই, জাস্ট স্পর্শ করে দেখেছে, তার মধ্যে কেউ বলতো হাতি দেখতে পিলারের মতো, তাই হাতির পাও হচ্ছে, তাই না? আবার যাই ব্যাখ্যা করতে ইচ্ছে করলে হাতি দেখতে দেওয়ালের মতো, কান যাই নিচে বলে কুলের মতো। তোরা তো সে এক একটা কানা, যার দৃষ্টিতে যেটা মনে হয়। কুলা দেখলে তো কি? হ্যাঁ হ্যাঁ, দেখো চিত্র কি আসতে পারে? না, আমি বোঝানোর সাথে দিচ্ছি। হ্যাঁ, লক্ষ্য করি এখানে আরেকটা অংশ আছে, ওইটা দিলে ভিতরের অংশটা বোঝা যাবে না, তাই আমি সেটা করে দেবো। প্রথম কথা দেখ, এটা ছিল মুখ ছিদ্র, তাই না রে বাব? মুখ ছিদ্র অনেকক্ষণ সময় লাগবে, বুঝতেছিস? পুরো একটা পৌষ্টিক নালীর ব্যাখ্যা সময় লাগবে, ধৈর্য প্রচার দরকার। তাহলে এটা একটা মুখ ছিদ্র আর এটা হচ্ছে পায়ু ছিদ্র। বলা হয় যে পায়ু ছিদ্র। আজকে মনে হয় একটু উপস্থিতি কম মনে হচ্ছে না? জি স্যার, একটু কম। তারপরে মনে হয় কয়েকজন বোধ হয় আসেনি। আচ্ছা, সিনহা সিনহা আমরা বলবো যে মুখ ছিদ্র থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত নালীটিকে, আবার বল, পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত নালীটিকে কি বলা হয়? পৌষ্টিক নালী বলে। আর এই পৌষ্টিক নালী তিনটা অংশে বিভক্ত। কয়টা অংশ? তিনটা অংশে বিভক্ত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা অংশ, এটা আমরা ব্যাখ্যা বলেছিলাম না? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা অংশ, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা একটা অংশ। মনে থাকবে?
তাহলে এই প্রথম অংশটার নাম হলো স্টেডিয়াম। এস্টোমোডিয়াম। আচ্ছা, স্টোমোডিয়াম। এটা হলো মেসেঞ্জারম। আর এটা হচ্ছে প্রক্টোডিয়াম। লাস্ট ওয়ান প্লিজ। দেখো আমি আবার বলছি, স্যার কথা নয়, মনোযোগী হই। আমি বলছিলাম যে মুখ ছিদ্র থেকে শুরু করে আয়ু ছিদ্র, না পেলে ওটা আমরা গেল মুখ ছিদ্র থেকে শুরু করে আয়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত প্যাঁচানো নালীকে কি বলা হয়? পৌষ্টিক নালী বলে। এটা কয়টা অংশে বিভক্ত? তিনটা অংশে বিভক্ত। একটা স্টোমোডিয়াম, মেসেঞ্জারম, প্রোটেক্ট, আমি কতদিন বলেছিলাম? প্রক্টোডিয়াম। তার স্টোমোডিয়াম আর প্রক্টোডিয়াম এই দুটো গঠনটা হয় অ্যাক্টোডাম থেকে। আর মেসেঞ্জারম অ্যান্ডোডাম। অ্যান্ডোডাম থেকে। তাই না কথা? সেক্ষেত্রে লক্ষ্য করি এই স্টোমোডিয়ামের কতগুলো অংশ আছে? এটা মুখছিদ্র, এরপরে আছে সিবেরিয়াম বা প্রাক মৌখিক প্রকোষ্ঠ বা মুখগহ্বর খাস বাংলা যেটাকে বলে। বাট এদের মুখগহ্বরকে আমাদের মধ্যে সুগঠিত, ওখানে পয়েন্ট নেই না। এরপরে আছে গলবিল। গলবিলের পরে এটা যেটা, এটা হচ্ছে গ্রাস নালী কিংবা গ্রাস নালী। গ্রাস নালীর পরে স্ফীত থলি, এটাকে বলা হয় ক্রপ। কি বলে রে? ক্রপ। আর এটাকে বলা হয় গিজার। মনে থাকবে? জি স্যার। আমি গতদিন তোমাদের দেখাইছিলাম মনে হয় যে গিজারের প্রাচীরটা কেমন বা পুরু। হ্যাঁ, জরুরি হলে কথা বলো, না হলে দরকার নাই, ফোন সাইলেন্ট করে রাখো। দেখো এই গিজারের প্রাচীরটা কেমন? পুরু, তাই না? শক্ত, আউটলুক থেকে অনেকটাই ত্রিকোণাকার। এর ভেতরে একটা দাঁত আছে, কি নির্মিত? গতদিন দেখাইছি ছবিগুলো দেখায়। ছয়টা দাঁত আছে। আর অনুলম্ব 6টা ভাঁজ আছে, তাই না? আর এটার পিছনে সূক্ষ্ম রং দ্বারা তৈরি একটা ছাপন যন্ত্র আছে। এটা কি কাজ করে? ছাপন কাজে সাহায্য করে। আমি রিমাইন্ড করে দিচ্ছি, গতদিন এটা বলেছিলাম, আজকে আবার শুরু করছি যে মুখ ছিদ্র থেকে শুরু করে মেসেন্ট্রনের পূর্ব অথবা গিজার্ড পর্যন্ত, লাস্ট মুখ ছিদ্র থেকে শুরু করে গিজার্ড পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালীর অংশকে স্টোমোডিয়াম। পারবো না? এটা ভ্রূণের একটোডার্ম থেকে তৈরি হয়। কোথেকে? একটোডার্ম থেকে তৈরি হয়। এটা নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত, যার এক নম্বর মুখছিদ্র। তাহলে কথা কি বললাম? মুখছিদ্র থেকে পৌষ্টিক নালীর অংশকে এটা ভ্রূণের থেকে একটোডার্ম থেকে তৈরি হয়। এটি নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত, যার প্রথম অংশ হচ্ছে মুখছিদ্র। আমরা পয়েন্ট দিয়েছি মুখছিদ্র। মুখছিদ্র পৌষ্টিক নালীর প্রথম অংশ। অথবা কেউ যদি বলে স্টোমোডিয়ামের প্রথম অংশ, পাপ আছে তাতে? তাহলে মুখছিদ্র পৌষ্টিক নালীর প্রথম অংশ। এটি কি দ্বারা বেষ্টিত? মুখপাঙ্গ। আমরা তো একটু হ্যাঁ স্যার, কত বলেছি মুখপাঙ্গ দ্বারা বেষ্টিত থাকে। এরা খাদ্য গ্রহণে সাহায্য করে। আমি ধর্মবন্ধু একজন বেদার করে। তাহলে মুখছিদ্র পৌষ্টিক নালীর প্রথম অংশ, এটি মুখপাঙ্গ দ্বারা বেষ্টিত থাকে। এটি খাদ্য গ্রহণে সাহায্য করে। এরপরে কার পরিচয় দেবো বলতো? গলবিল। স্যার গলবিলে কি সিবেরিয়া? না, গলবিলের আগে মুখছিদ্রের পরে। আমাদের যেমন মুখগহ্বর, সেই মুখগহ্বরটা সিবেরিয়াম। যেটা সিবেরিয়াম ওটাই মুখগহ্বর, ওটাই প্রাক মৌখিক প্রকোষ্ঠ। মনে থাকবে তো? গলবিলের কথা বলবো যে মুখছিদ্র এবং গ্রাস নালী, তাই মানে এদিকে গ্রাস নালী না, তার আগে না গলবিল? মুখছিদ্র ও গ্রাস নালীর মাঝখানে অবস্থিত ছিদ্রকে কি বলে? গলবিল বলে। গলবিল বলা হয়। গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু গ্রাস নালীতে প্রবেশ করে। তারপর এরপরে গ্রাস নালী কার পর থেকে? তোদের পর থেকে। গলবিলের পর থেকে গলবিলের পর থেকে কতদূর পর্যন্ত? ক্রপ পর্যন্ত। গলবিলের পর থেকে ক্রপ পর্যন্ত। গলবিল তো খুব বলছি কতগুলো। তাহলে গলবিলের পর থেকে ক্রপ পর্যন্ত বিস্তৃত নালীটাকে গ্রাস নালী। গলবিলের পর থেকে এমন পাতলা, পাতলা, যার সংকোচন প্রস্রাবনের মাধ্যমে খাদ্যবস্তু চূর্ণ বিচূর্ণ। হ্যাঁ, তাহলে দেখো আমি ছোট বলছি। তাহলে বলছিলাম যে গলবিলের পর থেকে ক্রপ পর্যন্ত বিস্তৃত নালীটাকে কি বলা হয়? গ্রাস নালী। এই গ্রাস নালীর প্রাচীর পাতলা, যার সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু ক্রপে স্থানান্তর।
পারবো তো? এরপরে ক্রপ কার শেষ ভাগে তবে রাসনালী শেষ। রাসনালীর শেষ প্রান্তে অবস্থিত স্ফীত থলি, না এটা দেখো তো, স্ফীত থলিটাকে কি বলে? ক্রপ বলে। এই ক্রপের প্রাচীর পাতলা, এখানে খাদ্যগুলো কিছু সময়ের জন্য জমা থাকে। স্যার জমা হয় কারণটা কি? হ্যাঁ দেখো, এটা যেহেতু শস্য ভান্ডার, শস্য থলি, যেমন আমাদের পাকস্থলিতে যা কি খাবার জমা থাকবে না কিছুটা, এটা কোষগুলির অংশ। যেহেতু এটা থলি, অনেকটাই পাকস্থলীর মতো কাজ করে, শস্য ভান্ডার হিসেবে কাজ করে, সেই জন্য প্রথমে সেটা জমা হয়। এখানে এই ক্রপের প্রাচীরটাও কিন্তু সংকোচন প্রসারণ হয়, এখানেও খাদ্যবস্তু আংশিক পিষ্ট হয়। তাহলে আবার বলছি, রাজধানীর শেষ প্রান্তে অবস্থিত স্ফীত থলিটাকে ক্রপ বলে। ক্রপের প্রাচীর পাতলা, এখানে খাদ্যবস্তুগুলো কিছু সময়ের জন্য জমা থাকে এবং ক্রপের সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু পিষ্ট হয়, আংশিক পিষ্ট হয়। এরপরে গিজার্ড, তারপরে ক্রপের পরে ধারাবাহিকতা। ক্রপের পরে অবস্থিত পুরু প্রাচীর বিশিষ্ট শক্ত ত্রিকোণাকার অংশ, পুরু প্রাচীর বিশিষ্ট শব্দ তীর্ণকার ত্রিকোণাকার মনে হবে। তাহলে ক্রপের পরে অবস্থিত পুরু প্রাচীর বিশিষ্ট শক্ত ত্রিকোণাকার অংশটাকে গিজার্ড বলে। গিজার্ডের অন্তঃপ্রাচীরে 6টি কাইটিনময় দাঁত এবং 6টি অনুলম্ব ভাঁজ থাকে। পারবো না? 6টি কাইটিনময় দাঁত, 6টি অনুলম্ব ভাঁজ থাকে, যারা খাদ্যবস্তুকে পিষ্ট করে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। পারবো? আমি আবার বলছি, গিজার্ডের সঙ্গে পরিচয় দিলাম, দিয়ে বলবো গিজার্ডের অন্তঃপ্রাচীরে 6টি কাইটিনময় দাঁত এবং 6টি অনুলম্ব ভাঁজ থাকে। এই দাঁত খাদ্যবস্তুকে কি করে? পিষ্ট ক্ষুদ্র করে। ক্ষুদ্র কণায় পরিণত করে। গিজার্ডের পরে সূক্ষ্ম রোম দ্বারা তৈরি, সূক্ষ্ম রোম দ্বারা তৈরি সাকল যন্ত্র বসানো থাকে, যা খাদ্য কণাগুলোকে সাকল করে, অর্থাৎ যার মাধ্যমে খাদ্যবস্তু সাকল হয়ে মেসেন্টেরনে প্রবেশ করে। পারবি? আরেকটু বল দেখি। টেস্টোমোনিয়ামের ব্যাখ্যা দাঁড়ালে ভালো লাগবে, অন্য সবাই শুনতে পারবে। আমি আছি, টাকা দাবি তোদের পাবে, আমার কি আছে তাই বলবি? তোর আগে বলেছি স্টোমোডিয়ামের পশ্চিমকালের মুখশিখর থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত যে প্রথম অংশ তাকে বলা হচ্ছে স্টোমোডিয়াম। স্টোমোডিয়ামের প্রথম অংশ হচ্ছে মুখশিখর। মুখশিখরের পরে গ্রাসালি পর্যন্ত শিখরকে বলা হচ্ছে মুখশিখরের মাধ্যমে খাদ্যবস্তু খাদ্য গ্রহণে গলবে। আসলে গলবের একটা ছিদ্র, বিস্তৃত ইউজ করো না, ছিদ্রকে বলা হচ্ছে গলবে। এর মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসালিতে প্রবেশ করে। আর গ্রাসালি পরবর্তীতে ক্রপ পর্যন্ত পাতলা এখন বিস্তৃত করতে পারো, পাতলা প্রাচীর বিশিষ্ট পাতলা বিস্তৃত নালীকে বলা হয় রাসনালী। গ্রাসালি পরে যে স্ফীত রাসায়নিক সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু ষোলো হয় এবং বিশ্ব হয়ে যায়। এরপর না, এখানে ছিল গ্রাসনালীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু ক্রপে স্থানান্তর। তারপরে গ্রাসালির পরে যে গ্রাসালির পথে গিজার্ড পর্যন্ত স্থিত পাতলা প্রাচীরযুক্ত আচ্ছা বলুক হ্যাঁ বলো, স্কুল বলছে সমস্যা নেই, বলো। স্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশকে বলা হচ্ছে ক্রপ। এখানে খাদ্যবস্তু কিছুক্ষণ জমা হয়ে থাকে এবং খাদ্যবস্তুর সংকোচন প্রসারণের ফলে ক্রপের সংকোচন প্রসারণের ফলে খাদ্যবস্তু পিষ্ট হয়। তারপর গিজার, গিজার্ড ক্রপের পরে গিজার্ড হ্যাঁ অবস্থিত, থামবি কেন? হ্যাঁ গিজার অবস্থিত। এর প্রাচীর গিজার্ডের পরে রোম এর ভেতরে যে গিজারের অন্তঃপ্রাচীরে 6টি দাঁত দাঁত ও 6টি অনুলম্ব ভাঁজ থাকে, থাকে, যা খাদ্যবস্তুকে পিষ্ট করে। গিজারের শেষ প্রান্তে সূক্ষ্ম রোম থাকে, সাকল সাকল যন্ত্র থাকে, থাকে, যার মাধ্যমে খাদ্যবস্তু সাকল হয়ে বসে। কোন জায়গায় পিষ্টন কেমন হয় যে 3বার পিষ্ট হইতে হবে? তোমার খাদ্যটা কয় জায়গায় পরিবর্তন ছিল? আমাদের তো এখানে আছে কিন্তু ওইখানে
এখানে দেখো খাদ্য পরিপাক আমরা এখনো কিন্তু বলিনি, জাস্ট খালি চূর্ণ বিচূর্ণ হচ্ছে। যখন আমরা পরিপাক করবো তখন তোমার কোষের সঠিক আনসার হবে যে কোন জায়গায় কোন খাদ্য পরিপাক হচ্ছে। এটা পরে আসছে সে বলতে অপেক্ষা করি তাহলে, যেহেতু কোষের ধরন ছিল এটা কোন জায়গায় কোন খাদ্য কি হচ্ছে, তাহলে এটা পরিপাকের মধ্যে আছে। আমি বলছি মেসেন্ট্রন, মেসেন্ট্রন তারপরে চুপচাপ, অথবা বলতে পারি গিজার্ডের পরে, কানাডে প্রক্টোডিয়ামের পূর্ব পর্যন্ত। আমি একটা একে বলি কোন যন্ত্রটা কি গিজার্ডের অংশ? হ্যাঁ, ওটা গিজার্ডের অংশ, গিজার্ডের অংশ। দেখো আমরা বলবো গিজার্ডের পর থেকে প্রক্টোডিয়ামের পূর্ব পর্যন্ত বিস্তৃত। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, না রে বাবা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত অংশটাকে কি বলে? মেসেন্ট্রন। সংজ্ঞাটা বের হবে আবার বলছি বাবা, লাস্ট বার, গিজার্ডের পর থেকে প্রক্টোডিয়ামের পূর্ব পর্যন্ত বিস্তৃত কোষ্ঠীকারের অংশকে কি বলে? মেসেন্ট্রন বলে। এটা ভ্রূণের কোষ থেকে অ্যান্ডোডার্ম থেকে তৈরি হয়। এ পারবো? দেখবা এটা একটু মিশে দেই, লক্ষ্য করি এই যে এটা যদি গিজার্ড হয়, দেখতো এই মেসেন্ট্রনের সিঁড়ি থাকে, এই ফোটা দিয়েছি না, এখানে পেশির একটা বলয় থাকে, মোটা একটা পেশির বলয় থাকে। ওরা কেশর স্পিনটার যেটাকে বলে, কেশর দেখেছো? কেশর মাথার দিকে দেখবে একটা লম্বা, তো পুরো দেহ তো লম্বা, এক জায়গায় একটা স্পিড ব্রেকার যেমন রাস্তা থাকে, ওরকম একটা মোটা করে দেওয়া, তখন টোটাল স্পিনটার পেশির বলয়। এরকমই শেষ প্রান্ত পেশির বলয় আছে। গিজার্ড আর মেসেন্ট্রনের সংযোগের স্থান এখানেও পেশির বলয় আছে। কথা কি বুঝতে পারছো? তাহলে মেসেন্ট্রনের শুরু ও শেষ স্থান কি থাকে? এই স্টোমোডিয়াম আর মেসেন্ট্রনের সংযোগের স্থানে দেখো তোমাদের বই লক্ষ্য করো, এরকম একটা অংশ আছে। না স্যার, বলতেছি দেখো তো, আমার দিকে দেখ ছেলেরা, যদি এটা কোষ্ঠীকালিটা হয়, এই অংশগুলো আছে এইরকম করা, কোষ্ঠীকালির উপর দিয়ে সাজানো, বুঝছেন কি? ভেতর দিয়ে কোষ্ঠীকালি, তার উপরে এইরকম এটা সাজানো আছে। এরকম পাঠিয়ে দিয়েছি আমি। আসলে এখানে দেখা যাচ্ছে 3 জোড়া, মাঝখানে দেখো খাজ আছে না, এটা একটা একটা দুটো, পাইছো কি? আবার এখানে একটা একটা দুটো, এখানে একটা একটা দুটো, কয় জোড়া আছে? 3 জোড়া। আর ওই পিছনেও আছে আরো 3 জোড়া, কারণ আমি তো ত্রিমাত্রিক চিত্র দেখাইনি। মোট কয় জোড়া আছে এখানে? 6 জোড়া। এই অংশটা বাসি গেলে, হ্যাঁ দেখো বাসি গেলে কালো জল এদিকে সামনের দিকে এদিকে দেখা আছে। বসো, এদিকে বসো, এই বসো বসো, যে কোনো জায়গায় বসে দাও। আমার দিকে দেখো, এ বাবা কয় জোড়া? এই অংশটার নাম হলো হেপাটিক সিকা। কি নাম? আমি পাশাপাশি কথা শুনতে নারাজ, একবারে দৃষ্টি উদ্ধার করবো, হয় কান দিয়ে পরদিন থেকে সাইজ হবে, না হয় বাসা বাদ দিবি। আচ্ছা, মাথার সাইজ বড় হাই হয়ে গেছে, ও কেন কষ্ট করে লাগবে, বাপ ক্লিয়ার করবে, অন্তর বলতে পারি না, মাথাটা কাটে। হ্যাঁ দেখ, তাহলে 6 জোড়া হেপাটিক সিকা। এবার যার নাম হেপাটিক সিকা, তার আরেক নাম গ্যাস্ট্রিক সিকা, মনে থাকবে? আরে কয় জোড়া গ্যাস্ট্রিক সিকা আছে? 6 জোড়া। জানি বাপ, আমি বলেছি এটা যদি কোষ্ঠীকালি হয় আর উপর দিয়ে আছে, বাট এটা তো অভ্যন্তরীণভাবে যুক্ত। এই গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকাগুলো যুক্ত মেইনলি মেসেন্ট্রনের সাথে। আউটলুক অবস্থান স্টোমোডিয়াম আর মেসেন্ট্রনের সংযোগের স্থান, বাট অভ্যন্তরীণভাবে যুক্ত কার সাথে? মেসেন্ট্রনের সাথে। মনে থাকবে কথাটা? আমি আবার বলছি, কেন বুঝবি না রে? মনে করে যে স্টোমোডিয়াম আর মেসেন্ট্রন বাহির থেকে সংযুক্ত উপর দিয়া, তাহলে দুটার সংযোগ স্থানে আছে না এরা, কিন্তু ভেতর দিক দিয়ে কানেক্টেড হলো মেসেন্ট্রনের সাথে। কানেক্টেড বুঝিস নাই, যুক্ত আছে। এখান থেকে এনজাইম নির্গত হবে, তার এনজাইমটা স্টোমোডিয়ামে যাবে না মেসেন্ট্রনে যাবে? কেন মেসেন্ট্রনে যাবে? বুঝছেন কি? এখন কথাটা বোঝেন না? বলো। আমি বলেছি কিন্তু বেশি বলা থাকবে মেসেন্ট্রনের শুরু আর শেষ ভাবে।
আমি যখন দেখাচ্ছি তখন দেখো নি তুমি তার মানে ওইটা উপরেই নাকি ওটা নিচে? এটা কিন্তু নিচে। আমি কিন্তু বলেছি বাপ এই পেশি বলা থাকবে কোষ্ঠিক নালীতে। এটা যদি কোষ্ঠিক নালী হয় হেপাটিক সিকাস তার বাহিরে, তাহলে হেপাটিক সিকাকে ভেদ করে কি আমরা দেখতে পারবো? বুঝলেন এই কথাটা? তাহলে থিঙ্ক করতে হবে কোষ্ঠিক নালীতে থাকবে হচ্ছে পেশি বলা, আর এটা যদি কোষ্ঠিক নালী হয় তার বাহির দিয়ে আসে এরকম হেপাটিক সিকা, তাহলে হেপাটিক সিকাকে ভেদ করে সামনেটা দেখা সম্ভব নয়, নিচে আছে। ওই জন্য আমি আগে ওটা দেখাইছি, তারপরে আমি হেপাটিক সিকা দেখাই। রেডি লাস্ট বার হচ্ছে প্রথম দিকে আবার বলছি দেখো গিজার্ডের পর থেকে শুরু করে প্রক্টোরিয়ামের পূর্ব পর্যন্ত বিস্তৃত কোষ্ঠিক নালীর অংশকে এটা ভ্রূণের কি থেকে তৈরি? অ্যান্ডোডার্ম থেকে তৈরি। এখানে একটা কথা বল, এর ভিতরের প্রাচীরে পেরিট্রপিক নামক একটা পাতলা পর্দা আছে। কি পাতলা পর্দা? পেরিট্রপিক, যেটা স্টোমোডিয়াম আর প্রক্টোডিয়ামের মধ্যে নাই, এটারে আছে শুধু। কি পাতলা পর্দা? পেরিট্রপিক। পেরিট্রপিক নামক একটা পাতলা পর্দা আছে। পেরিট্রপিক। মেসেন্টনের শুরু ও শেষ ভাগে মোটা পেশির বলয় থাকে। শুধু তাই নয়, স্টোমোডিয়াম আর মেসেন্টনের সংযোগ স্থানে কয় জোড়া? 6 জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে, যেখান থেকে এনজাইম নির্গত হয়, এরা খাদ্য পরিপাকে সাহায্য করে। পারবো? আরো বলতে হবে? আচ্ছা হবে না। এই মেসেন্টনের শেষ ভাগ থেকে কতগুলো সূক্ষ্ম নালী বের হয়, দেখছো? এদেরকে মালপিজিয়ান নালী বলে। কি বলে? মালপিজিয়ান। এরা ঘাসপণ্যের রেচন অঙ্গ হিসাবে কাজ করে। আমাদের ছিল মালপিজিয়ান অঙ্গ, আর এদের হলো মালপিজিয়ান। একজন বল দেখি, কেউ পারবে না মেসেন্টনের ব্যাখ্যা? এই যে খালি ঘুরে ঘুরে কয়েকজন তারা বাকিরা মুরগিকে বানিয়ে দেবে। গিজার্ডের পর থেকে প্রক্টোডিয়ামের আগ পর্যন্ত বিস্তৃত কোষ্ঠিক নালীর অংশকে মেসেন্টরিয়ন বলে। মেসেন্টরিয়নের শুরু এবং শেষে পেশির বলয় থাকে। আচ্ছা না, এই জায়গা বলে যাচ্ছে। এটা প্রোটিনে এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। এর ভিতরে প্রাচীরে পেরিট্রপিক নামক পাতলা পর্দা থাকে এবং মেসেন্টরিয়নের শুরুতে 6 জোড়া স্টোমোডিয়াম আর মেসেন্টনের সংযোগ স্থানে হেপাটিক সিকা থাকে, যা মূলত মেসেন্টরিয়নের সাথে যুক্ত থাকে এবং যা থেকে নির্গত এনজাইম মেসেন্টরিয়নের খাদ্য পরিপাকের এই কথা বলার আগে বলবি তো 6 জোড়া হেপাটিক সিকা থাকে। প্রতি জোড়া হেপাটিক সিকার একটা সামনে আর একটা পিছনে। কেন যদি কেউ বলে এই পাশে অবস্থান করে তাহলে ঝামেলা হয়ে যাবে, তাই না? এদের কথাটা বেশ করে বলবে যে 6 জোড়া হেপাটিক সিকা থাকে, যার প্রতি জোড়া হেপাটিক সিকার একটা সামনে আর একটা পিছনে বর্তিত থাকে। তারপরে বলে এখান থেকে এনজাইম নির্গত হয় খাদ্য পরিপাকে। এবং মেসেন্টরিয়নের শেষ ভাগে কতগুলো প্যাচানো নালিকা থাকে, যাকে মালপিজিয়ান নালী। মেসেন্টরিয়নের শেষ ভাগে কতগুলো সরু নালী থাকে, সরু নালী থাকে, যাকে মালপিজিয়ান নালী। এগুলো বাবা আমরা কি বলছি? বাস মূল আলোচনা শেষ, এখানে বললি মিস্টেক বলবো। প্রক্টোরিয়াম কার পর থেকে? তোদের পর থেকে। মেসেন্টরিয়নের পর থেকে পায়োসিডিয়াম পর্যন্ত বিস্তৃত কোষ্ঠিক নালীর অংশটাকে কি বলে? প্রক্টোরিয়াম। প্রক্টোরিয়াম বলা হয়। এটা ব্রুডের কোথা থেকে তৈরি? অ্যান্ডোডার্ম থেকে তৈরি। আর যার প্রথম সরু নলাকার অংশটাকে ইলিয়াম কি বলে? ইলিয়াম। মাঝের পেঁচানো অংশটাকে কোলন, শেষ প্রান্তের স্ফীত থলিটাকে মলাশয় বা রেকটাম বলে। শেষ কোনটায় কি কাজ হয়? আমি কি খাদ্য পরিপাক করাচ্ছি? সুতরাং না বললেও হবে, সমস্যা নেই। আমি আবার বলছি যে তবে বললে কি সমস্যা আছে? আমরা বলবো কি যে মেসেন্টরিয়নের পর থেকে পায়োসিডিয়াম পর্যন্ত বিস্তৃত নালীটাকে কি বলে? প্রক্টোরিয়াম বলে। এটি ব্রুডের এটি এর প্রথম সরু লম্বা নলাকার অংশটাকে ইলিয়াম বলে, মাঝের পেঁচানো অংশটাকে কোলন বলে, শেষ প্রান্তের স্ফীত থলিটাকে মলাশয় বা রেকটাম বলা হয়। এই মলাশয় যে ছিদ্র পথে বাহিরে উন্মুক্ত হয় তাকে পায়োসিডিয়াম। আলহামদুলিল্লাহ আমার আলোচনা শেষ আর কি পর্তুগালি বিষয়ে। তাহলে আমরা কি পারবো এখন বলতে? 5টা মিনিট নামাজের বিরতি, তারপরে আমরা চলে আসবো। এটার
ক্যান্সেল কর।